নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমার সুধী দর্শকেরা দু একদিন ধরেই কমেন্ট বক্সে লিখছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করুন। তো আজ আমি বাংলাদেশের যে সাম্প্রতিক অশান্তির ঘটনা সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছেছে, তার পিছনের কারণগুলো কি সেটা আমি আমার মতো করে আপনাদের বলার চেষ্টা করব। হতে পারে আপনারা আমার মতের সঙ্গে সহমত হলেন বা সম্পূর্ণ বিপরীত কোনো মতামত আপনাদের থাকতে পারে। দেখুন, বাংলাদেশের মাটিতে যাওয়ার সৌভাগ্য আমার ৩ বার হয়েছে। দুবার গেছিলাম পেশাগত কাজে, আর একবার বাংলাদেশ সরকারের অতিথি হয়ে। আমার বাবা প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বাসবলাল সরকার মুক্তিযুদ্ধের সময় সাংস্কৃতিক ফ্রন্টে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান মুক্তিযোদ্ধা সম্মাননা সম্মান তাকে দেয়া হয়। কিন্তু তখন তিনি প্রয়াত হন। তার পক্ষ থেকে আমি গিয়েছিলাম, সেটা 2012 সালের ডিসেম্বর মাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্মারকপত্র এবং অন্যান্য উপহার পেয়েছিলাম। 7 দিনের সফর ছিল, একেবারে সরকারি সফর বলতে যা হয়। তার আগে যে 2 বার গেছি সেটা অবশ্যই আমার পেশাগত কাজে। আমার বাবা বাংলাদেশের আদিবাসিন্দা নন, আমরা মুর্শিদাবাদের লোক, তবে আমার মা পাবনা জেলার মানুষ ছিল, আর আমার জন্ম তো এই পশ্চিমবঙ্গেই। তো বাংলাদেশে গিয়ে আমি তখনও যেটা বুঝেছিলাম, দেখুন আজ থেকে 12 বছর আগে, ইসলামীকরণ কিন্তু চলছে এবং ভারত বিরোধী মনোভাব তখনও ছিল। এখন সেটা কি পর্যায়ে গেছে আপনারা জানেন। এই যে ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে হারার পর সমাজ মাধ্যমে ছবি ভাইরাল হয়েছে, বাংলাদেশের মানুষ ভারতের হারায় রীতিমতো উল্লাস প্রকাশ করছে। আবার এই কথাও অনস্বীকার্য যে ভারতবর্ষ সহযোগিতা না করলে বাংলাদেশ গঠনই হতে পারত না। তাহলে এই প্রজন্ম কি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ইতিহাসকে ভুলে গেছে? ছাত্র সমাজই তো আগামী 30-40 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা বলুন সব জায়গায় নিয়ন্ত্রকের ভূমিকায় আসবে। ইসলামীকরণের প্রভাব তখনও ছিল বাংলাদেশে, এখন ব্যাপক, এবং ভারত বিদ্বেষ তখনও ছিল, এখন কয়েক গুণ বেড়েছে। দেখুন, শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া দীর্ঘদিন ভারতবর্ষে ছিলেন মুজিবের হত্যাকাণ্ডের পর। নয়াদিল্লির যে কোনো ডিসপেন্সেশনের সঙ্গেই শেখ হাসিনার মধুর সম্পর্ক। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তিনি অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহভাজন ছিলেন। তাহলে শেখ হাসিনার ভারত বন্ধু একটা ইমেজ বাংলাদেশেও আছে। সেটা জামাত বলুন, বিএনপি বলুন, র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকরা সেটা একদম পছন্দ করেন না। এবং আওয়ামী লীগেরও কিছু নেতা আছেন যারা ভারতের থেকে বেশি চীনের দিকে ঝুঁকে আছেন, তারা হাসিনা ক্যাবিনেটেও আছেন। বাংলাদেশের নির্বাচন বিতর্কিত নির্বাচন। অনেকে বলেছেন নির্বাচনের নামে প্রহসন। আমেরিকা বলছে, পশ্চিম দুনিয়া বলছে, আমেরিকা আওয়ামী লীগের কিছু নেতা এবং সেনাকর্তার আমেরিকা যাওয়ার ভিসা বাতিল করে দেওয়ার কথা পর্যন্ত বলেছিল। অনেক পর্যবেক্ষক পাঠিয়েছিল। ভারত কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের
ক্ষমতাসীন সরকারের পাশে আছে, কারণ আওয়ামী লীগ থাকাতেই 4000 কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত ভারত বাংলাদেশের সেটা মোটের উপর সুরক্ষিত আছে। বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে সীমানা অসুরক্ষিত হতো এবং ভারত বিরোধী জিহাদি কার্যকলাপের ঘাঁটি হয়ে উঠতে পারত বাংলাদেশ। কূটনীতিকরা এটা অনেকেই মনে করেন। তাই পাকিস্তান এই বাংলাদেশ গণতন্ত্রের সাধনা করছে কি করছে না সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার উদ্দেশ্য আমাদের স্বার্থ কোথায় সুরক্ষিত থাকে। দেখুন, রাশিয়া, পুতিন স্বৈরাচারী একনায়ক। ওখানে গণতন্ত্র নেই, ওখানে নির্বাচনের নামে প্রহসন হয়। কিন্তু রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক মসৃণ রাখতে হবে, কারণ কম দামে আমরা তেল আমদানি করব, সেই তেল আবার ভারত শোধন করে বিক্রিও করে, নিজের কাজেও লাগায়। ভারতবর্ষের আর্ম ফোর্সের হার্ডওয়্যারের একটা বড় অংশ রাশিয়া থেকে আসে। এরিক গারসেটি, যিনি আমাদের এখানে আমেরিকার রাষ্ট্রদূত, তিনি যতই মোদি এবং পুতিনের আলিঙ্গনের ছবি নিয়ে কটাক্ষ করুন না কেন, জেলেনস্কি যতই কটাক্ষ করুন না কেন, আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না। সবার আগে আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে। আমেরিকা গণতন্ত্রের ধারক বাহক বলে মনে করে, পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র। সেই আমেরিকাও পৃথিবীর বহু দেশে স্বৈরাচারী শাসকদের সমর্থন করেছে, এখনো করে। তাই আমেরিকার মুখে গণতন্ত্রের জ্ঞান মানায় না। তাই আমরা আমাদের দেশের পক্ষে যেটা জরুরি সেই বিদেশ নীতি আমরা অবলম্বন করব। ঢাকায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার থাকা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয়, নিরাপত্তার পক্ষে খুব দরকার। সেই জন্য ভারত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশে আছে। সেখানকার নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অতএব এই বিষয়ে আমার মনে হয় কারুরই কোনো বিতর্ক থাকতে পারে না। ভারতের স্বার্থ এবং ভারতের 140 কোটি মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত হবে, যে দেশের সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের স্বার্থ সুরক্ষিত হবে সেইভাবেই আমাদের সম্পর্ক রাখতে হবে। সেই দেশ গণতান্ত্রিক না স্বৈরতান্ত্রিক তা দেখার কোনো দরকার নেই। এটা আমারও ব্যক্তিগত মত। কয়েকদিন আগে আমার বাবার কাছেই বইটা ছিল, পড়তে শুরু করলাম। 320 পাতার বই, দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। বইটির লেখক লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি, যিনি অরোরার কাছে সারেন্ডার করেছিলেন ডিসেম্বর মাস 71 সালে। বাংলাদেশ স্বাধীন হলো, দুটো দেশের ইতিহাস বদলে গেল, একটা তৃতীয় দেশের জন্ম হলো। পৃথিবীর 1/5 মানুষ যেখানে বাস করে সেখানকার জিও পলিটিক্যাল এক অদ্ভুত পরিবর্তন হয়েছিল আজ থেকে 53 বছর আগে। নিক্সন কিসিঙ্গারের বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানো, রাশিয়ার ভারতের পক্ষে চলে আসা, ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে ঘুরে বেরিয়ে বাংলাদেশে খান সেনাকে অত্যাচার করছে সেই সব বলে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করেছিলেন, সেসব ইতিহাস। কিন্তু এই বইতে জেনারেল নিয়াজি কিছু বিস্ফোরক দাবি করেছেন। 320 পাতার বই, আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, বেশ কিছুদিন আগেই পড়েছি, ভাবিনি যে এই বইটা রেফারেন্স এত কাজে লেগে যাবে এই প্রতিবেদন করতে। সেখানে জেনারেল নিয়াজি ছিলেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান। তিনি সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, ইস্টার্ন কমান্ডের প্রধান। তার দাবি, পাকিস্তানের তৎকালীন শাসকরা চেয়েছিলেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বেরিয়ে যাক, যাতে তাদের গদি সুরক্ষিত থাকে। 1970 সালে নির্বাচনে পাকিস্তানের আওয়ামী লীগ 167টা আসন পায়। পূর্ব পাকিস্তানে কার্যত
ধুয়ে মুছে সাফ হয়ে যায় পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলো। তাহলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু সেটা ইয়াহিয়া ভুট্টো মানতে রাজি হননি। সেখানেই আছে লারকানা কনস্পিরেসি। ভুট্টোর জন্মস্থান লারকানায়। সেখানে তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ভুট্টো মিলিত হয়ে একটা ষড়যন্ত্র করেন। সেই ষড়যন্ত্র হচ্ছে যে মুজিবকে কোনোভাবেই রাষ্ট্রপতি হতে দেওয়া যাবে না। সেই জন্য তাহলে মুজিব রাষ্ট্রপতি হলে ইয়াহিয়াকে পদত্যাগ করতে হতো এবং ভুট্টোকে অপোজিশন বেঞ্চে বসতে হতো। নিয়াজি বলেছেন যে ভুট্টো, ইয়াহিয়া, মুজিব এবং কিছু হেঞ্চম্যান এই কনস্পিরেসিটা করেছিলেন। এটা ওনার ব্যাখ্যা। তাই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সভা প্রেসিডেন্ট ডাকলেন না, স্থগিত করে দিলেন ইনডেফিনিট পিরিয়ডে। ঢাকাতে অ্যাসেম্বলির শুরু হওয়ার কথা ছিল, এম এম আহমেদ প্ল্যান। তখন সেখানে রাজনৈতিক নেতাদের বলা হলো যে অ্যাসেম্বলির অধিবেশনে যেতে হবে না, কারণ ইস্ট পাকিস্তান ইন্টারন্যাশনাল ইনট্রিগের এরা ক্ষেত্র হিসাবে তৈরি হয়েছে। জেনারেল নিয়াজি দাবি করেছেন রাওয়ালপিন্ডি মানে পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার, তারা ইস্ট পাকিস্তান এই যে সেনা ছিল, ইস্ট পাকিস্তান গ্যারিসন, তাদের কোনো রকম সহায়তা করেনি। সমরাস্ত্র দিয়ে নয়, লোকবল দিয়ে নয়। তারা চাইছিল হিউমিলিয়েটিং ডিফিট হোক পূর্ব পাকিস্তানে পাকিস্তানের বাহিনী, তাহলে ইয়াহিয়া এবং ভুট্টোর ক্ষমতায় থাকা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকাপাকি হয়, পোক্ত হয়, শক্ত পোক্ত হয়। নিয়াজি সারেন্ডার করার পর ২৬ মাস ভারতবর্ষে ছিলেন, প্রিজনার অফ ওয়ার। তারপরে দেশে ফেরেন, তার চাকরি যায়, তাকে ইয়াহিয়া সমঝোতার প্রস্তাব দেন, তিনি রাজি হননি। এর বিস্তারিত আছে, খুঁটিয়ে খুঁটিয়ে আমি পড়েছি এটা। তাহলে আজকে আমি বাংলাদেশের স্বাধীনতার সময় পাকিস্তানের ভূমিকা, লারকানা কনস্পিরেসি, এম আহমেদ প্ল্যান, জেনারেল নিয়াজির ভাষ্য সবই বললাম। এর পিছনেই লুকিয়ে আছে আজকের ঘটনা। দেখুন, মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছিল তারা কিন্তু বাংলাদেশের গরিব গর্ব জনতা। তারা যে খুব একটা শিক্ষিতও ছিল তা নয়। দুবেলা ভাত কাপড়ের সংস্থান করাই তাদের পক্ষে একটু মুশকিল ছিল, কিন্তু তাও তারা খান সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। টিক্কা খান, ইয়াহিয়া ইত্যাদি। কয়েক লক্ষ মানুষ মারা যান, পঙ্গু হন, বহু মহিলার সম্মান ভুলুণ্ঠিত হয়, অনেকে পালিয়ে আসেন এখানে। মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করে খান সেনাদের বিরুদ্ধে। আবার পাকিস্তান এস্টাবলিশমেন্ট রাজাকার তৈরি করে, রাজাকারটা আরবি শব্দ যার অর্থ স্বেচ্ছাসেবক। তারা মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করত, গুপ্ত হত্যা করত এবং পাকিস্তান বাহিনীকে সহায়তা করত মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার করা। নামেই স্বেচ্ছাসেবক বাহিনী, আসলে তারা ছিল গুপ্ত ঘাতক এবং পাকিস্তান সেনাবাহিনীর ওই চরবৃত্তি করত। রাজাকার পাকিস্তানের ঘৃণ্য শব্দ, বাংলাদেশে একটা ঘৃণ্য শব্দ, মাফ করবেন রাজাকার শব্দটা, কারণ গুপ্ত ঘাতক, বিশ্বাসঘাতক হিসাবেই রাজাকারদের মনে রাখে বাংলাদেশের মানুষ। দেশ তো স্বাধীন হলো, মুজিব ক্ষমতাসীন হলেন, সমাজতান্ত্রিক আদর্শে চলতে লাগলেন। তাতে বাংলাদেশের দক্ষিণপন্থী অংশ ক্ষুব্ধ হলো। ৭৫ সালে ১৫ই আগস্ট ধানমন্ডিতে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হলেন মুজিব। হাসিনা আর রেহানা ছিলেন না বলে বেঁচে গেছিলেন। হাসিনা দিল্লিতে আশ্রয় নিলেন, রেহানাও দিল্লিতে আশ্রয় নিলেন। ৭৮ সালে জেনারেল জিয়া
বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তৈরি করেন, অতি দক্ষিণপন্থী রক্ষণশীল দল, হাত ধরে এলো জামাত। তাহলে ৭২ সালে মুজিবি মুক্তিযোদ্ধাদের পরিবার কিভাবে থাকবে, কিভাবে তারা বেঁচে থাকবে? তারা তো আবেগের বশে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিল, বহু প্রাণ হারিয়েছিলেন, বহু পঙ্গু হয়ে গিয়েছিলেন, তাদের পরিবার চলবে কি করে? সেই জন্য সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা ৩০%। তারপরে বাংলাদেশে এখন সরকারি চাকরির কোটা কত জানেন? ৫৪%, ৫৬%। ১০% হচ্ছে মহিলাদের, ১০% হচ্ছে জেলার কোটা, মানে অগ্রসর এবং অনগ্রসর জেলা, অনগ্রসর জেলাকে চাকরিতে সুবিধা দেওয়ার জন্য জেলার কোটা, ৫% উপজাতি কোটা, ১% প্রতিবন্ধী কোটা, মানে ২৬%। তার সঙ্গে ৩০% যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা কোটা, তার মানে ৫৬%। পড়ে রইল ৫৪%। আমাদের যেমন আইএএস আইপিএস আছে, ইউপিএসসি নাই, বাংলাদেশেও তেমনি বাংলাদেশ সিভিল সার্ভিস আছে, তার আন্ডারে ২৬টা ক্যাডার আছে। বাংলাদেশে আমাদের যেমন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাগুলো নেয়, বাংলাদেশেও তেমনি বাংলাদেশ ইউনিয়ন সার্ভিস কমিশন পরীক্ষা নেয়। আবার বাংলাদেশে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সংরক্ষণ আছে তাদের জন্য, এক্স সার্ভিসম্যান এবং আনসার। বাংলাদেশে প্রাথমিক শিক্ষকের পদের ৫০% মহিলাদের জন্য। তাহলে এত সংরক্ষণ, বাংলাদেশের যুব সমাজ এটা নিয়ে অনেক দিন ধরেই আন্দোলন করছে। ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়, শেখ হাসিনা সরকার কোটা তুলে দেন। মুক্তিযোদ্ধা পরিবারে কেউ হাইকোর্টে মামলা করেন, হাইকোর্ট বলে কোটা তুলে দেওয়া যাবে না, সংবিধান বিরোধী। সরকার হালে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছে, শীঘ্রই শুনানি হবে। কিন্তু বাংলাদেশের সংবিধানে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ বা কোটা থাকবে এটা কোথাও বলা নেই। মহিলাদের জন্য বলা আছে, উপজাতিদের জন্য বলা আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে ৩০% সংরক্ষণ থাকবে এটা কোথাও বলা নেই। তাহলে সংবিধানের ভাবনার পরিপন্থী বলে যেটা বলা হচ্ছে সেটা কিভাবে বলা হয়? দেখুন, বাংলাদেশেও দারিদ্র্য আছে, আর্থিক প্রগতি স্লথ, ইসলামাইজেশন বাড়ছে, ধর্মান্ধতা বাড়ছে। দীর্ঘদিন জামাত বিএনপি ক্ষমতার বাইরে, বিএনপি নির্বাচন বয়কট করে, কিন্তু বাংলাদেশের জনমানসে তাদের প্রভাব আছে। উগ্র ইসলামিক ভাবধারায় অনেকে দীক্ষিত হচ্ছেন। এইসব নন স্টেট অ্যাক্টর তারাও কিন্তু মিশে গেছে এই ছাত্র বিক্ষোভ বা ছাত্র আন্দোলনের মুখে। শেখ হাসিনা বলেছেন যে সংরক্ষণ কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য থাকবে না, তো কি রাজাকারদের জন্য থাকবে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান উঠছে, আমরা কে, তোমরা, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। যে রাজাকার শব্দটা এতদিন বাংলাদেশে একটা ঘৃণ্য বিষয় বলে চিহ্নিত হতো, বাংলাদেশের তরুণ যুবকরা এখন বলছে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ পুরো ন্যারেটিভটা গুলিয়ে গেছে। আর্মিকে নামানো হয়েছে, কারফিউ রয়েছে, বাংলাদেশ টিভির সম্প্রচার বন্ধ, ১০০ জনের উপর প্রাণ হারিয়েছেন, এক ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, অসংখ্য আহত। এই হচ্ছে পরিস্থিতি। এখন পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। দেখুন, আমাদের দেশেও কোটা আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, এবং ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। মানে সুপ্রিম কোর্ট বলেছে কোটা ৫০% বেশি হবে না, কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই ৫৬% কোটা আছে। ৪৪% কাজ শুধুমাত্র অসংরক্ষিত। এখন মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যেও এই কোটা থাকা না থাকা নিয়ে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন যে কোটা থাকুক, কিন্তু ৩০% নয়, অনেক কম।
আবার একদল কোটা তুলে দেওয়ার পক্ষে। 30% কোটা রাখার পক্ষে খুব অল্প সংখ্যক মানুষই আছেন। আবার মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থকরাই তো মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন। এখানে একটা পলিটিক্যাল প্যাট্রোনেজেরও ব্যাপার আছে। অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক দরদিদের জন্য সরকারি চাকরি দ্বারা সংরক্ষণ, এটা নিয়েই গোল বেঁধেছে। দেখুন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, এর অভিঘাত আমাদের দেশেও পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় প্রভৃতি অঞ্চলে। পশ্চিমবঙ্গে তো পড়বেই। বাংলাদেশ যত অস্থির হবে, যত সেখানে সরকার দুর্বল হবে, তত বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত হবে এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বাড়বে। ইতিমধ্যেই বাংলাদেশের কিছু নাশকতাবাদী সংগঠনের লোকজন এই রাজ্য থেকে ধরা পড়েছে, স্লিপার সেল। আইএসএ যোগ দিতে বাংলাদেশ থেকে বেশ কিছু যুবক গিয়েছিল। বাংলাদেশে 4-5 বছর আগে অভিজাত এলাকায় ডিপ্লোম্যাটিক এনক্লেভে একটা কাফেতে হামলা চালানো হয়েছিল। যারা হামলা চালিয়েছিলেন তারা র্যাডিক্যালাইজড, তাদের কেউ পরিবারের কেউ সেনাবাহিনীতে আছেন অফিসার, কেউ বড় আমলা, নামি দামি স্কুলে তারা পড়েছে, কিন্তু ভীষণ রকম র্যাডিক্যালাইজড। অর্থাৎ ইসলামীকরণ বাংলাদেশের প্রবল 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 হচ্ছে। শেখ হাসিনা সরকারের উচিত বিষয়টাকে যে কোনো মূল্যে সমাধান করা। সেনা নেমেছে, কিন্তু সেনা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে বা পুলিশের আন্ডারে থাকবে। কারণ সেনাকে একেবারে ছাড়পত্র দিলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। বাংলাদেশে আমি আরো একবার দর্থহীনভাবে বলি, আপনারা আমার সঙ্গে সহমত হবেন কি হবেন আমি জানি না, যে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নেই দেখার আমাদের কোনো দরকার নেই। শেখ হাসিনা গণতন্ত্র প্রেমী না স্বৈরতান্ত্রিক, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন, আমাদের দেখার কোনো দরকার নেই। আমাদের নিজেদের সুরক্ষার স্বার্থে, আমাদের দেশের স্বার্থে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকা জরুরি। কারণ বাংলাদেশে স্থলপথ, রেলপথ, নদীপথ আমরা ব্যবহার করছি পণ্য সরবরাহের জন্য। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতায়াতের সময়, দূরত্ব দুটোই কমছে। ইতিমধ্যেই ওই জামাত বিএনপি বলছে ভারতকে এই সুবিধা দেওয়া যাবে না। ভারতীয় পণ্য বয়কটের ডাকও দিয়েছিল, কিন্তু সেটা যেহেতু কয়টা দানা বাঁধেনি। বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসার জন্য অহরহ ভারতে আসেন। তাহলে দুদেশের মধ্যে একটা সম্পর্ক আছে, বিশেষত পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে। তাই সেখানে যদি নড়বড়ে সরকার থাকে, সেখানে যদি সরকার ক্রমাগত র্যাডিক্যাল এলিমেন্টের চাপের মুখে পড়ে নতি স্বীকার করে, সেটা ভারতের পক্ষে মোটেই মঙ্গল নয়। ইতিমধ্যেই তিস্তা মহাপ্রকল্পের বরাত ভারতকে দেবেন বলে হাসিনা জানিয়েছেন। চীন সফর শেষে বাংলাদেশে এসে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। রংপুরে হবে, রংপুরে ভারত সরকার তাদের একটা দূতাবাসের অফিস করেছে। আমাদের শিলিগুড়ির চিকেন নেক থেকে ওই রংপুরের তিস্তা মহাপ্রকল্প যেখানে হবে দূরত্ব 100 কিলোমিটার, সেখানে চীনের প্রেজেন্স আমরা নিশ্চয়ই বরদাস্ত করতে পারি না। শেখ হাসিনা কিন্তু আমাদের সেই বরাতটা দিয়েছেন। তিস্তা নিয়ে এখনো বিরোধ মেটেনি, এটা নিয়েও শেখ হাসিনা দেশের মাটিতে চাপের মুখে আছে। আরো 56টা নদীর জলবন্টন নিয়ে বিভিন্ন চুক্তি আছে ভারতের সঙ্গে, কারণ 56টা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারত ও বাংলাদেশের গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ 2026 হওয়ার কথা, এখন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এই তো পরিস্থিতি। তাই বাংলাদেশে শান্তি, সুস্থিতি আমাদের কাছে ভীষণ দরকার। ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।
এটা পুরো যে ছাত্র আন্দোলন সেটা কিন্তু নয়, প্রথমে ছাত্র আন্দোলন ছিল, কিন্তু সরকারকে বেকায়দায় ফেলবার সুযোগের অপেক্ষায় ছিল বিএনপি এবং জামাত। তারা এই সুযোগে রাস্তায় নেমেছে, দুষ্কৃতীরা নেমেছে, সরকারি ভবনে ভাঙচুর, পুলিশের উপর লাঠি বোমা গুলি ছোড়া পাথর ছোড়া তারা করছে, পুলিশ রিটালিয়েট করছে। এখনো পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর আছে। আমাদের খুব খুব সতর্কভাবে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি দীর্ঘদিন চলুক সেটা চাই না, আমাদের নিজের স্বার্থে। এটা সর্বাগ্রে মনে রাখতেই হবে।